স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জানা। নানা ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিতে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। এই সফর নিয়ে বিভিন্ন মহলেও নানা রকম জল্পনা কল্পনা চলছে। গত শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, দেশটির পররাষ্ট্র সচিব FOCতে অংশ নিতে 9 ডিসেম্বর ঢাকা যাবেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাই আন্দোলনের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদক সচিব বলেন, দেশের বিকাশ ও উন্নয়নের মূল বাধা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জাতির সমষ্টিগত কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিন মানববন্ধনের পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রয়োজন সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে শুদ্ধতার বিস্তার। জবাবদিহিমূলক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। স্বাধীনতা পেলেও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়নি দুদক। অর্থ পাচার সহ দুর্নীতির বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি সাংবিধানিক এই সংস্থাটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে, আইনি স্বাধীন হলেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে দুদককে। আর দুদক কর্মকর্তারা মনে করেন, রাজনৈতিক ও আমলাতন্ত্রের হস্তক্ষেপ না হলে দুর্নীতি দমনে বড় ভূমিকা রাখতে পারবে সংস্থাটি। 1957 সালে দুর্নীতি দমন ব্যুরো গঠন হয়। 47 বছর পর 2004 সালে ব্যুরো থেকে গঠন করা হয় কমিশন। সরকারের অধীনে থাকা দুর্নীতি দমন সংস্থাটিকে আইনিভাবে করা হয় স্বাধীন। দুদকের নথিপত্র বলছে, যখন যেই সরকার ক্ষমতায় থেকেছে সেই সরকারের মন্ত্রী এমপিরা পেয়েছেন দায়মুক্তি তথা ক্লিন সার্টিফিকেট। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে হয়েছে ঢালাও দুর্নীতি মামলা। আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতার নামে প্রায় 150 দুর্নীতি মামলা করে দুদক। যদিও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রত্যাহার করে সংস্থাটি। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির শতাধিক সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যাদের বিরুদ্ধে ধাপে ধাপে মামলার প্রস্তুতি রয়েছে প্রতিষ্ঠানটির। টিআইবির নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে আসছে সংস্থাটি। আমরা মনে করি যে দুদকের কিন্তু এই যে কর্তৃত্ববাদ বিকাশের একটা অন্যতম ভূমিকা ছিল সুরক্ষাকারী হিসাবে, দুর্নীতি সুরক্ষাকারী হিসাবে। সেই জায়গা থেকে সরে আসার জন্য দুদকের নেতৃত্ব বিশেষ করে এবং জনবলের মধ্যে বিশেষ করে পেশাদারিত্বের পাশাপাশি দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হতেই হবে। ক্যামেরার বাইরে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। তারা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি তুলেছেন। তবে অনুকূল পরিবেশ পেলে দুর্নীতি দমনে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন সংস্থার মহাপরিচালক। এটা সত্য যে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। অনুকূল পরিবেশ পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কাজ যথাসময়ে করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছার কথাও বলেন তিনি। রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক নেতৃত্ব পেলে দুর্নীতি দমন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে পারবে।
আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় মানববন্ধন করছে দুদক। সেখানে আছেন সহকর্মী ইকবাল অনিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনিক, কি বলা হচ্ছে মানববন্ধন থেকে? সামিয়া, আজকে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সেই দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এখন কিন্তু মানববন্ধনটি চলছে। আমরা আছি মানববন্ধনটির সামনে দুদক কার্যালয়ের। এর আগে কিন্তু পতাকা উত্তোলনের মধ্য দিয়েই কিন্তু হচ্ছে আপনার এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। তারা এর সঙ্গে আমাদের সঙ্গে তিনি কথা বলেছেন যে জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে কিন্তু সামনে যে দুর্নীতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাবে তাদের কমিশন। এবং এখানে কিন্তু মানববন্ধনে কিন্তু দুদক সচিব কিন্তু আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তিনি কি বলছেন হচ্ছে এই আজকের এই দিবসটি উপলক্ষে, এই যে আপনারা কিন্তু স্লোগান দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, তো আপনারা এই তারুণ্যের একতাকে বদ্ধ হয়ে কিভাবে কাজ করতে চান সামনে? ধন্যবাদ। জাতিসংঘর দুর্নীতি বিরোধী যে সনদ রয়েছে সেই থেকেই এই আজকে প্রতিবাদ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে, যেটা ইংলিশের বাংলাটা রূপ করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। আপনারা জানেন বর্তমান ছাত্র জনতার অভ্যুত্থানে বর্তমান প্রেক্ষাপটের সাথে এবারে প্রতিপাদ্য বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ এবং এই তারুণ্য বিষয়টি শুধু আসলে বয়সের মাপকাঠিতে কোনো সীমাবদ্ধ বিষয় নয়। এটি একটি তারুণ্যের যে আমাদের তেজদীপ্ত প্রত্যয় রয়েছে, যে স্পিরিট রয়েছে, এই স্পিরিটটা কাজে লাগিয়ে আমাদের সকল শ্রেণীর সকল বয়সের মানুষকে আমরা দুর্নীতি বিরোধী সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটি আমাদের প্রত্যয় এবং এইভাবে দুর্নীতি দমন কমিশন এগিয়ে যাবে এবং ভবিষ্যতে কার্যক্রম করবে। চলমান যে সব দুর্নীতি ঘটছে সেসব বিষয়ে আপনাদের পদক্ষেপগুলো সামনে কি হবে? দুর্নীতি বিরোধী কোনো কার্যক্রম যেটা চলছে এবং আমাদের কাছে অভিযোগ আসলে সেই অভিযোগ যথা নিয়মে আমাদের যে সংশ্লিষ্ট আইন বিধি রয়েছে তার আলোকে সেগুলো আমলে নেওয়া হচ্ছে এবং কমিশন, আপনারা জানেন বর্তমানে কমিশন নেই, কমিশন আমাদের যোগদান করার পরই এ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং অতীতেও এর মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি কার্যক্রম, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, এগুলি কার্যক্রম চলমান আছে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে দুদকের যে সচিব রয়েছেন তিনি বলছিলেন যে দুদকের যে চলমান কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল রয়েছে, সামনে যে দুর্নীতির যে কার্যক্রমগুলো থাকবে সেগুলোও সঠিকভাবে চলবে এবং তারুণ্যকে ধারণ করে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে এবং সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যেতে হবে, এটিও কিন্তু বলেছেন তিনি। তো এই ছিল আমার কাছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে থেকে এই মানববন্ধনের সবশেষ অবস্থা। ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ 9 ডিসেম্বর নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলা হানাদার মুক্ত দিবস। 1971 সালের 9 ডিসেম্বর রাতে জেলা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলে বীর মুক্তিযোদ্ধারা। তীব্র লড়াই হয় শহরের কৃষি ফার্মে। তীব্র লড়াইয়ের মুখে পালিয়ে যায় হানাদার বাহিনী। বিজয়ের আগ মুহূর্তে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে হানাদার বাহিনী পালিয়ে গেলে সূর্য ওঠার আগেই হানাদার মুক্ত হয় পূর্বধলার মাটি। দুটি উপজেলাতেই স্বাধীন দেশের পতাকা ওড়ান বীর সেনারা। মুক্তিযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলের 21 জেলার নিয়ন্ত্রণে বরিশালের ওয়াবদা কলোনিতে গড়ে উঠেছিল পাকিস্তান বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। কলোনির 27টি দ্বিতল ভবনের মধ্যে 24 ও 25 নম্বর ভবন ছিল টর্চার সেল। সেখানে নারী পুরুষের ওপর চালানো হতো পৈশাচিক নির্যাতন। এরপর হত্যা করে লাশ ফেলা হতো টর্চার সেলের কাছে সাগরদী খালে। 71-এ বাঙালি হত্যা ও নির্যাতনের কেন্দ্র ছিল বরিশালের ওয়াবদাপাড়া কলোনি। পাশবিক নির্যাতনের নীরব সাক্ষী এটি। 1971 সালের 25শে এপ্রিল গানবোট ও হেলিকপ্টারে করে পাকিস্তানি বাহিনীর একাধিক দল স্টিমারঘাট, বিসিক ও চরবাড়িয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে, কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায়। দক্ষিণাঞ্চলের 21 জেলার নিয়ন্ত্রণ নিতেই গড়ে তোলা হয়েছিল পাক বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। এই ক্যাম্প থেকে ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাতো পাকিস্তানি বাহিনী। কলোনির 24 ও 25 নম্বর ভবন ছিল টর্চার সেল। বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, তাদের স্বজন এবং নারীদের ধরে এনে টর্চার সেলে চালানো হতো অমানবিক নির্যাতন।
নির্যাতনের পর সাগরদীর খালের সেতুর ওপর লাইনে দাঁড় করিয়ে হত্যার পর মরদেহ ফেলা হতো খালে। বাহিনীর নিরাপত্তায় গড়ে তোলা হয়েছিল 3টি বাংকার। অগণিত গণহত্যার নীরব সাক্ষী এই কলোনি। মুক্তিযোদ্ধাদের ধরে এনে এই দুইটা 25 নম্বর এবং 24 নম্বর ভবনে তারা টর্চার করত। এখন মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি আপনারা ভুলে যান তাহলে দেশ স্বাধীন হলো কিভাবে? এমনি এমনি দেশ স্বাধীন হয়েছে? যে মানুষগুলা প্রাণ দিচ্ছে অকাতরে, তাদের স্মৃতি রক্ষা, এটা কিন্তু সময়ের জাতির দাবি। মুক্তিযুদ্ধের নির্মম প্রকৃত ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান নগরবাসীর। ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বদনাম, অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের ব্যাপারটা আপনি সচেষ্ট হন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা সঠিকভাবে প্রকাশ করে আমাদের এই জেনারেশনের কাছে প্রচার করা উচিত। লাশের স্তূপের উপর যে স্বাধীনতা এসেছে তার স্মৃতি রক্ষার্থে কোনো ধরনের কার্পণ্য যেন না হয়, এমন দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। অগ্রহায়ণের শেষ ভাগে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের অনুভূতি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁও জেলার বেশিরভাগ এলাকা। শীত থেকে রক্ষা পেতে অনেকে আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষেরা। শীতল হাওয়া উপেক্ষা করেই কাজে যাচ্ছেন তারা। চুয়াডাঙ্গার সড়ক, ব্রিজ ও কালভার্ট সংস্কার ও নির্মাণ কাজ থমকে আছে। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিকাদার আত্মগোপনে থাকায় কার্যত বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার কাজ। কয়েকটি স্থানে নতুন সেতুর জন্য পুরাতন সেতু ভেঙে ফেলায় দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। এতে যেমন বাড়ছে জনভোগান্তি, অন্যদিকে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জটিলতা কাটিয়ে সমস্যার সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। চলতি বছরের জানুয়ারিতে প্রায় 68 কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ খসকররা ও সরোজগঞ্জ আইলহাস সড়কের পুনঃসংস্কারের কাজ সহ প্রায় 23 কিলোমিটারের 5টি নতুন রাস্তার কাজ শুরু হয়। এর মধ্যে 2টি সড়কের মাঝে রয়েছে নবগঙ্গা নদী। ব্যস্ততম এই সংযোগ সড়কটি সংস্কারের 2টি সেতু ও বেশ কয়েকটি কালভার্ট নির্মাণও শুরু হয়। যৌথভাবে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ, মোতাহার ব্রাদার্স ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনে আত্মগোপনে চলে গেছে মোজাহার এন্টারপ্রাইজের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ। এরপর থমকে গেছে গোটা প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট কারও দেখা মেলেনি 3 মাসেও। আজকে 4 মাস এই কন্ট্রাক্টর খোঁজ নেই কোনো, সে ফেলে চলে গেছে। আমরা খুব দুরবস্থায় রয়েছি বাপ। এই এরিয়ার সাথে টোটাল আলমডাঙ্গা উপজেলা যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন ভেঙে ওরা বন্ধ করে রেখে দিয়েছে। ঠিকাদার তো দেখাই যায় না, মানুষের হয়রানি। নবগঙ্গা নদীর ওপর পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হলে পাশ দিয়ে তৈরি করা হয় কাঁচা সড়ক। কিন্তু ভারী বৃষ্টিতে সেই সড়কটিও ভেঙে পড়েছে। এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো। আমাদের 3টা কালভার্ট, একটা ব্রিজ, মানে একই রাস্তা, মানুষের খুবই কষ্ট। মানে দীর্ঘদিন একদিন কাজ চলে, 3 দিন অফ। আর এই যে যন্ত্রণা ভোগ করছে, কাঁচামাল এখান থেকে তো যাচ্ছেই না। এবার যাতে হলে কত দূর ওই কাঁচামালটা পৌঁছাচ্ছে না। 11 মাসে এই কাজের অগ্রগতি মাত্র 8%। জটিলতার কথা স্বীকার করে পুনরায় কাজ শুরুর আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করে, মানে তাকে বাতিল করে যদি নতুন ঠিকাদার নিয়োগ করতে যায়, সেক্ষেত্রে আরও দেরি হয়ে যেতে পারে এবং সেটার সাথে কস্টিংয়ের একটা ইনভলভমেন্ট আছে। এলজিডি থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এক্সিস্টিং ঠিকাদারকে দিয়ে কাজটা করানো যায় কিনা। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। নারীর পাশাপাশি বেগম রোকেয়া মানুষের জাগরণের গানই গেয়েছিলেন। তিনি আমৃত্যু লড়াই করেছেন নানা সমীকরণে পিছিয়ে পড়া বাঙালি নারীদের জন্য। গভীর অন্ধকার থেকেই নিজে যেমন বেরিয়ে এসেছেন আলোকবর্তিকা হাতে, তেমনি চেয়েছেন নারীর জাগরণ। তাই কেবল দিবসের মধ্যে আবদ্ধ না করে প্রতিদিনই বেগম রোকেয়া চর্চার প্রয়োজন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু বাংলাদেশ নয়, বাংলাভাষী মানুষের কাছে খুব পরিচিত এক নাম। 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্ম তার। 1932 সালের একই দিনে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় মৃত্যু।
52 বছরের ছোট্ট জীবনে নারী শিক্ষার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেন তিনি। শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা মুসলমান নারীদের জন্য তিনি শিকল ভাঙার গান গেয়েছেন। তাই তাকে এই অঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত বলা হয়। যে আপুটি কাজটি করেছেন, মুখে কালি দিয়েছেন, এটা কাম্য নয়। উনি যে বইগুলো লিখে গেছেন ওগুলো আমাদের পড়া উচিত, তাহলে বুঝতে পারবো যে আগে মেয়েগুলো কিভাবে চলতো, তাদের আচরণ দেখলে বুঝতে পারবো যে এখন আমরা কতদূর এগিয়ে আছি। সামাজিক গোঁড়ামি কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষার আলো দিয়ে বিদ্রোহ করেন বেগম রোকেয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ওনার মুখে কালি লাগানোটা আসলে নির্যাতন। উনি যদি আজকে না থাকতো আমরা এত জীবনেও আসতে পারতাম না। এটার বহিঃপ্রকাশটা আসলে আমাদের করতে হবে আমাদের পড়াশোনার মাধ্যমে। আমরা যখন ভালো জায়গায় যাব, আমরা যখন এই দেশটাকে জন্য নতুন কিছু দিতে পারবো, তখনই আসলে বেগম রোকেয়াদের যে কষ্ট, তাদের যে আসলে জার্নি, সেটা শুধুমাত্র সফলকাম হবে। অন্ধকার থেকে বাঙালি নারীদের আলোর পথ দেখানো বেগম রোকেয়া দিনে দিনে কেবল দিবস পালনে আবদ্ধ হয়ে গেছেন। যখনই যারা আমাদের এই অধিকারের জন্য লড়াই করেছে, তখনই তাদেরকে ভীষণভাবে নিগৃহীত এবং নির্যাতিত হয়েছে। আমি এবং আপনি, আমরা তাদের চেতনার মধ্যে, তাদের চিন্তার মধ্যে এই বার্তা দিতে ব্যর্থ হয়েছি। দিন দিন যেখানে বেগম রোকেয়া সংগ্রাম দেখানো পথ আরো প্রশস্ত হওয়ার কথা, সেখানে বিপরীত স্রোত দেখা যাচ্ছে। যে আমি নারী, কাজে আমি যদি এই কাজ করি বা আমি যদি এই কথা বলি বা আমি যদি কোনো সাহসী উদ্যোগ নেই, তাহলে আমাকেও এইভাবে কিন্তু সমাজ পিছিয়ে রাখবে বা আমার উপরে একটা কালিমা লেপন করতে পারে। কাজে এটা কিন্তু গভীর ইঙ্গিত বহন করছে আমার এগিয়ে যাওয়ার জন্য। কাজে আমার মনে হয় অবশ্যই এটা মানবাধিকারের সাথে গভীরভাবে বা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে। কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে। পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। বেগম রোকেয়া দিবসে এই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচটা জিততে চায় বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করা আইরিশ মেয়েদের কাছে টি-20 সিরিজে নিজেদেরকে হোয়াইট ওয়াশ এড়ানোই মূল লক্ষ্য নিগার সুলতানা জ্যোতির দলের। সিলেট স্টেডিয়ামে আজ সকাল 10টায় শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের শেষ টি-20। প্রথম ম্যাচে লড়াই করে হার, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ধস। প্রথম ম্যাচে এলোমেলো বোলিং, দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিং। সব মিলিয়ে দুই ম্যাচে গুছিয়ে উঠতে না পারার কারণেই আয়ারল্যান্ডের মেয়েদের কাছে সিরিজটাই হাতছাড়া করল স্বাগতিকরা। ওয়ানডের হোয়াইট ওয়াশ প্রতিশোধের নেশা আইরিশ মেয়েদের চোখে। বিষয়টা জানে বাংলাদেশের মেয়েরাও। কখনো ব্যাট, কখনো বল, ক্লিকটা হচ্ছে না ঠিক মতো। ওয়ানডে সিরিজের মতো টিম গেম দিয়েই শেষ ম্যাচটা জয়ের লক্ষ্য। দুইটা টিমই খেলতে নামি, দেখেন বলতে গেলে ওরাও যেমন খেলতে আসছে আমরাও খেলতেছি। সো হয়তো বা আমরা একটু বা ওদের থেকে পিছিয়ে ছিলাম। আমরা যদি নিজেদের রোলটা প্লে করতে পারি, অবশ্যই আমরা নিজেদের বেটার অপশন আছে। শেষ ম্যাচের পুরোটাই মাঠে গড়াবে দিনের আলোয়। আবহাওয়ার পূর্বাভাসও বলছে প্রয়োজন হবে না ফ্লাড লাইটের। আগের দুই ম্যাচের টস হারটাও ম্যাচ হারে রেখেছে ভূমিকা। অ্যাডভান্টেজ বলতে আমরা ফ্ল্যাট লাইটেও খেলি, আবার আপনার সকালেও খেলি। এটা কোনো ইস্যু মনে করছি না আমি আসলে, কারণ আমরা একটা অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদেরকে সব কিছুতেই হ্যান্ডেল করতে হয়। ডে নাইটও খেলতে হয়, আপনার মর্নিংও খেলতে হয়। নিজেদের 129 নম্বর টি-20টা জিততে চায় বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে 14তম ম্যাচে নবম জয়ের খোঁজে জ্যোতি ব্রিগেড। শেষ ভালো যার সব ভালো তার। যদিও আগের দুই ম্যাচে সেই ভালোটা দেখাতে পারেনি কিংবা দেখতে পারেনি বাংলাদেশের মেয়েরা, তবে প্রত্যাশা শেষ ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে নিজেদেরকে বাঁচানোর। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।